এই লোকটি ঘুম থেকে উঠেই দেখতে পায় তাকে আমেরিকার একটি নতুন জায়গায় দাস হিসেবে বিক্রি করে দেয়া হয়েছে। 1-2 বছর নয়, প্রায় 12 বছর ধরে সে কারো গোলাম হয়ে রয়েছে। তার মালিক তাকে সারাদিন প্রচুর কাজ করিয়ে নেয়, কিন্তু কয়েক বছর আগেই সে তার পরিবারের সাথে কতই না সুখে ছিল, আর এখন তার পরিবারের সাথে কথা বলা তো দূরে থাক, এমনকি তার পরিবার জানেই না যে সে আসলে বেঁচে আছে কিনা। গায়ের রং কালো হওয়ার কারণে তার জীবনে নেমে আসে ভয়াবহ এক দুর্বিষহ ঘটনা। এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে নির্মিত 12 ইয়ার্স এ স্লেভ মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আর হ্যাঁ, আমাদের আজকের গল্পটিও একটা সত্য ঘটনা। তো চলুন দেখে আসি 12টা বছর তার সাথে কি কি হয়েছিল। ঘটনাটা ছিল 1841 সালের। সলেমন নামক এক ব্যক্তি আমেরিকার নিউ ইয়র্ক শহরে তার পরিবারের সাথে বাস করত। সে বিভিন্ন অনুষ্ঠানে ভায়োলিন বাজিয়ে যে টাকা পেত সেগুলো দিয়েই খুব ভালোভাবেই তার দিনকাল চলছিল। পরিবারের বউ বাচ্চা নিয়ে সে সুখেই ছিল। সে একদিন যখন একটা প্রোগ্রামে ভায়োলিন বাজাচ্ছিল, তখন এক ব্যক্তি সলোমনকে দুজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা তখন তাকে বলতে থাকে, তুমি এখানে আর ভায়োলিন বাজিয়ে কয় টাকাই বা পাও, এর চেয়ে বরং তুমি যদি আমেরিকার ওয়াশিংটন শহরে যাও তাহলে সেখানে ভায়োলিন বাজিয়ে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। যেহেতু সে টাকার বিনিময়ে যেখানে সেখানে ভায়োলিন বাজায়, তাই সে কিছু বেশি টাকার আশায় তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন তারা 3 জন মিলে ওয়াশিংটন শহরে চলে আসে। প্রোগ্রাম শেষে তারা রাতের বেলায় খুব ভালো একটা খাবার খায়। খাবার দাবার শেষ করে ঘুমিয়ে যাওয়ার পর যখন সে ঘুম থেকে ওঠে, তখনই সে খেয়াল করে যে তার হাত পা শিকল দিয়ে বাঁধা রয়েছে। সে তখন মনে করতে চেষ্টা করে আসলে গতকাল রাতে তার সাথে কি হয়েছিল। তখন তার মনে পড়ে যায় যে ওই দুজন লোক তাকে অনেক বেশি ড্রিঙ্কস করিয়ে প্রায় মাতাল করে দিয়েছিল। এরপর তারা দুজন তাকে হোটেলে নিয়ে এসে সেবা যত্ন করে বলে যায়, কালকে সকালবেলায় আবার আমরা একটা প্রোগ্রামের জন্য তোমাকে নিয়ে যাব। এসব ভাবতে ভাবতেই ওখানে আরেকজন লোক চলে আসে। সলোমন তাদেরকে বলতে থাকে, আমি কোনো গোলাম নই, আমি নিউ ইয়র্ক সিটিতে আমার পরিবারের সাথে বাস করি। তখন ওই লোকটি বলে, তাহলে তুমি তোমার আইডি কার্ড দেখাও। কিন্তু তখন তার কাছে কোনো আইডি কার্ড ছিল না। তখন ওই লোকটি বলে, তোমাকে আমরা জর্জিয়া থেকে কিনে এনেছি। এরপর তাকে অনেক মেরে স্বীকার করাতে চায় যে সে আসলে একজন দাস, কিন্তু এত মার খাওয়ার পরেও এই কথা সে স্বীকার করে না। সে তখন ওই রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এভাবে কিছুটা সময় পেরিয়ে যাবার পরে সে ভালোভাবেই বুঝতে পারে যে এখান থেকে সে খুব সহজে ছাড়া পাবে না, কেননা ওই লোক দুটি তাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে, আর তার মতো এখানে আরও কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছে। আর এর কয়েকদিন পরে এলাইজা নামের একটা মেয়েকে তার বাচ্চা সহ এখানে নিয়ে আসা হয়। তারপর হঠাৎ করে একদিন রাতের বেলা তাদের সবাইকে একটা গাড়িতে করে একটা জাহাজে উঠিয়ে দেয়। ওখানে আরও কয়েকজন কালো মানুষ ছিল। তাদেরকে আসলে এই শহর থেকে অন্য একটা শহরে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। রাতের বেলা তারা সবাই মিলে বলতে থাকে, আমাদেরকে কৃতদাস হিসেবে অন্য শহরে বিক্রি করে দেওয়া হবে। যখন তারা সবাই ঘুমিয়ে যায়, ঠিক তখন এলাইজাকে একজন জাহাজের কর্মী এসে রাতের বেলায় নিয়ে যেতে চায়। তখন তাদের মধ্য থেকে একজন তাকে বাধা দিলে সে তাকে মেরে ফেলে। এখন সোলেমনরা বুঝতে পারে যে যদি তারা কোনো ধরনের বেশি কথা বলে তাহলে হয়তো তাদেরকেও মেরে ফেলবে। পরদিন সকালবেলা তারা সবাই সেই লোকটির লাশ নদীতে ভাসিয়ে দেয়। আর এর কয়েকদিন পরে তারা জাহাজে যাত্রা করে ওইখান থেকে অন্য একটা দেশে চলে যায়। তখন তারা জাহাজ থেকে নেমেই দেখতে পায় যে তাদের মতো ওখানে অনেক কালো চামড়ার মানুষকে এখানে ধরে আনা হয়েছে, এবং সাদা চামড়ার মানুষগুলো এসে টাকা দিয়ে এক একজনকে কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু সলোমনকে এখনও কেউ কিনে নিয়ে যায়নি। যখন সে মানুষ বেচা কেনার ওই বাজারে বসেছিল, তখন তার মালিক এসে এক একজনকে নাম ধরে ডাকতে থাকে, আর সলোমনকে সে প্ল্যাট বলে ডাকে, কিন্তু সে বলে তার নাম সলোমন। তখন ওই লোকটি তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, এখানে লেখা রয়েছে তোমার নাম প্ল্যাট। এরপর তাদেরকে ওখান থেকে আরেকটা জায়গায় নিয়ে আসা হয়। এখানে তারা ভালো মতো গোসল টোসল করে জামা কাপড় পরে রেডি হয়ে নেয়। তবে এখানে আরও অনেক কালো চামড়ার মানুষ রয়েছে। কিছুক্ষণ পর শহর থেকে কিছু সাদা চামড়ার মানুষ এসে এক এক করে কালো চামড়ার মানুষগুলোকে দাস হিসেবে কিনে নিয়ে যাচ্ছে। কি একটা অবস্থা, তাই না বলুন? যেমন আমরা হাটে গিয়ে গরু ছাগল কিনি, ঠিক এইভাবে করে তারা এখানে মানুষ কিনে নিয়ে যাচ্ছে। তখন ওই মানুষ কেনা বেচার বাজারে ফ্রড নামে একজন লোক এসে সলেমনকে $1000 এবং এলাইজাকে $700 দিয়ে কিনে নিতে চায়। কিন্তু এলাইজা তখন অনেক কান্নাকাটি করতে থাকে যেন তার সন্তানগুলোকে তার সাথে রাখা হয়, কিন্তু তার মালিক ইতোমধ্যে তার একটা বাচ্চাকে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দেয়। তখন ফর্ড তার মালিককে বলে, তার ছেলেকে তো বিক্রি করে দিলে, এখন অন্তত তার ছোট্ট মেয়েটাকে তার থেকে আলাদা করো না।
কিন্তু সে তখন বলে এই বাচ্চা মেয়েটি কয়েক বছর পর বড় হলে ওকে অনেক বেশি টাকায় বিক্রয় করা যাবে, তাই আমি তো ফ্রিতে ওর মায়ের সাথে ওকে যেতে দিতে পারি না। ফ্রড তখন তার ইচ্ছে থাকা সত্ত্বেও এলাইজার বাচ্চাদেরকে তার সাথে আনতে পারে না, কেননা এত টাকা তার কাছে ছিল না। সে তখন ওই লোকগুলোর হাতে পায়ে ধরে বলতে থাকে, প্লিজ আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করে দিবেন না। কিন্তু তাকে জোর করে তার বাচ্চা থেকে আলাদা করে দেয়া হয়। এরপর কোনো উপায় না পেয়ে এলাইজা তাদের 2 আদরের বাচ্চাকে রেখে অজানা এক উদ্দেশ্যে চলে আসে। মিস্টার ফ্রড তাদের দুজনকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। তার ওয়াইফ তখন এলাইজাকে দেখে বলতে থাকে উনি কাঁদছে কেন। তখন ফ্রড বলে আসলে ওনার বাচ্চাকে ওনার থেকে আলাদা করে নেওয়া হয়েছে, সেজন্য উনি ওনার বাচ্চার কথা মনে করে কান্না করছে। তার ওয়াইফ তাদেরকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পরে মিস্টার ফ্রড তার ম্যানেজারকে ডেকে এনে বলে যে এই দুজন লোককে কারখানার কাজে লাগিয়ে দেওয়ার জন্য, আর অবশ্যই তাদেরকে ভালো খাবার দাবার দেওয়ার কথাও বলেন। পরদিন সকালবেলা দেখা যায় যে সেই ম্যানেজার তাদের দুজনকে সহ আরও কয়েকজন নিগ্রোদেরকে নিয়ে গেছে বনের ভেতর কাঠ কাটার জন্য, এবং তাদের সমস্ত দায়িত্ব আরেকজন সাদা চামড়ার কাঠমিস্ত্রির হাতে তুলে দেয়। তারা সারাদিন কষ্ট করে তার মালিকের জন্য কাঠ কেটে দেয়। কিন্তু তাদের সাথে যে কাঠমিস্ত্রি ছিল সে আসলে এই কালো চামড়ার লোকদেরকে একদমই পছন্দ করত না। সে তাদেরকে নিয়ে অনেক বেশি কাজ করিয়ে নিত। সারাদিনে তারা যে কাঠগুলো কাটত, দিন শেষে সেই কাঠগুলো তারা ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসতো। কিন্তু এতে করে মিস্টার ফ্রডের অনেক বেশি টাকা খরচ হয়ে যেত। তাই একদিন গাছ কাটা শেষে সলোমন মিস্টার ফ্রডকে বলতে থাকে, আপনি যদি এই নদী দিয়ে গাছগুলো ভাসিয়ে নিয়ে যান তাহলে আপনার অনেক বেশি টাকা বেঁচে যাবে। আর তখন সেই কাঠমিস্ত্রি বলতে থাকে, তুমি এসবের কি বুঝো, আমি যেভাবে বলছি সেভাবে করো। আসলে কালো চামড়ার লোক বলে তাদেরকে একদমই মূল্যায়ন করা হতো না। তবে মিস্টার ফ্রড ছিল অনেক ভালো মনের মানুষ। সে সলোমনকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে পারো সেভাবে করে এই নদী দিয়েই গাছগুলো নিয়ে এসো। এরপর সে সমস্ত গাছগুলো দড়ি দিয়ে বেঁধে নদী দিয়ে ভেলা বানিয়ে পানিতে ভাসিয়ে নিয়ে চলে আসে। মিস্টার ফ্রড তার এই কাজে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু সেই সাদা চামড়ার কাঠমিস্ত্রির লোকটি ভেতরে ভেতরে রাগ করতে থাকে। বাড়িতে ফিরে এসে মিস্টার ফ্রড খুশি হয়ে সলোমনকে একটা ভায়োলিন উপহার দেয়। এভাবে এখানে বেশ কিছুদিন পেরিয়ে যায়। তবে এলাইজা এখনও তার বাচ্চাদেরকে ভুলতে পারেনি, তাই সে তার বাচ্চার কথা মনে করে কান্না করতে থাকে। তখন সলোমন এসে তাকে অনেক বেশি সান্ত্বনা দেয়। কিন্তু তখন এলাইজা বলতে থাকে, তুমি আমার কষ্টের কি বুঝবে, কেননা তুমি তো তোমার কোনো বাচ্চাকে ফেলে আসোনি। সলোমন তখন বলে, আমি আমার পুরো পরিবারকে হারিয়েই এখানে গোলাম হয়ে আছি, কিন্তু চাইলেই তো আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি না, কেননা যদি আমরা এখান থেকে পালিয়ে যেতে চাই তাহলে নিশ্চিত সবাই মারা পড়ব। তাই সময় বুঝে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এলাইজা আসলে এই সব কথা মানতে চাচ্ছিল না। তাই সলোমন তাকে অনেক বুঝিয়ে বলতে থাকে, হয়তো এই খারাপ দিন আমাদের এক সময় চলে যাবে, ততদিন পর্যন্ত আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। মিস্টার ফ্রড সারাদিনের কাজ শেষে তাদের সবাইকে বাইবেল পড়িয়ে শোনায়। আসলে সেও চাচ্ছিল যেন তারা এখানে ঠিকঠাক মতো ভালো করে থাকতে পারে। কয়েকদিন পরে সলোমন যখন একটা ঘরের পেরেক দিয়ে কাঠ লাগাচ্ছিল, ঠিক তখন ওই কাঠমিস্ত্রি এসে তাকে বলে, তুমি যে কাঠগুলো লাগাচ্ছ সেগুলো বাঁকা হয়ে গেছে। আসলে সলোমন ঠিকঠাক মতোই কাজ করছিল, কিন্তু সেদিন পানি দিয়ে কাঠ ভাসিয়ে নিয়ে আসার জন্য ইচ্ছে করেই ওই কাঠমিস্ত্রি তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় এবং মুখে মুখে তর্ক করার জন্য সে সলোমনকে তখন মারতে শুরু করে। বেচারা তখন মুখ বুঝে তার সমস্ত হুকুম মেনে নেয়। পরদিন যথারীতি সলোমন সেই কাঠের ঘরটি ঠিক করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে ওই কাঠমিস্ত্রি এসে বলে, তোমাকে আমি যেভাবে কাঠ লাগাতে বলেছিলাম তুমি তো সেভাবে লাগাওনি। তখন সলোমন বলে, আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই কাজ করেছি। কিন্তু কাঠমিস্ত্রি তখন কোনো ভুল ধরতে না পেরে ইচ্ছে করেই লাথি দিয়ে একটা কাঠ খুলে ফেলে সলোমনকে মারতে চায়। সে তার মা বাবা তুলে গালি দিয়ে বলতে থাকে, নিগ্রোর বাচ্চা, আজকে তোকে আমি মেরেই ফেলবো। এই বলে সে চাবুক দিয়ে সলোমনকে মারতে যায়। কিন্তু কথায় আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে একেবারে সোজা সরল মানুষটাও হিংস্র হয়ে ওঠে। তখন কোনো উপায় না পেয়ে সলোমন রাগে দুঃখে কাঠমিস্ত্রিকে চরম পিটানি দেয়। কাঠমিস্ত্রি তখন সলোমনের কাছে মাপ চাইতে শুরু করে। আর এর কিছুক্ষণ পরে তাদের ম্যানেজার ওখানে আসলে সলোমন কাঠমিস্ত্রিকে ছেড়ে দেয়। সে যাওয়ার আগে সলোমনকে বলে যায়, আমি তোকে অবশ্যই দেখে নিব, আমার গায়ে হাত দিয়েছিস নিগ্রোর বাচ্চা, তোকে আমি জ্যান্ত মেরে ফেলবো। তবে ম্যানেজার তাকে বলে, তুমি ওর সাথে ঝগড়া বাঁধিয়ে ভালো করনি, এই বাগান থেকে বাইরে বের হলে হয়তো আমি তোমাকে বাঁচাতে পারবো না। সলোমন তখন নির্বাক হয়ে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে, কেননা হঠাৎ করেই তার এত সুন্দর সাজানো গোছানো জীবন এখন নরকে পরিণত হয়েছে। সে যখন তার জীবনের এই কথাগুলো বসে বসে ভাবছিল, আর এর কিছুক্ষণের মধ্যেই সেই কাঠমিস্ত্রি সহ 3 জন লোক ঘোড়ায় করে চলে আসে সলোমনকে সাহায্য করার জন্য।
সলেমনকে তারা তিনজনই অনেক মেরে গলায় রশি পেঁচিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেয়। সে তখন কোনো মতে নিজের পায়ের উপর একটু ভর করে দাঁড়িয়ে থাকে। শুধুমাত্র কালো চামড়ার মানুষ হওয়ার কারণেই তার উপর এত বেশি অত্যাচার করা হচ্ছে। তবে কপাল ভালো, কিছুক্ষণের মধ্যেই ওখানে মিস্টার ফ্রডের ম্যানেজার চলে আসে। তাকে দেখেই বাকি দুজন লোক ভয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই কাঠমিস্ত্রি তখন ওখান থেকে যেতে চায় না। তাই ম্যানেজার তখন পিস্তল বের করে ভয় দেখালে সে ওখান থেকে পালিয়ে যায়। তবে একটু পরে দেখা যায় যে সলেমনকে আসলে কেউই ওই ফাঁসির দড়ি থেকে নিচে নামায়নি। সকাল পেরিয়ে অনেকটা সময় গিয়ে দুপুর হয়ে যায়। তার আশপাশ দিয়ে মানুষ হাঁটাচলা করলেও তাকে কেউ ওখান থেকে নামিয়ে নেয় না। সে অনেক কষ্ট করে তার দুই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে রাখে। এভাবে আরও অনেকটা সময় পেরিয়ে যায়। তখন এলাইজা এসে লুকিয়ে লুকিয়ে তাকে একটু পানি পান করিয়ে দেয়। এখানে কতগুলো মানুষের সামনেই আরেকটা মানুষ ফাঁসির দড়িতে ঝুলে আছে, কিন্তু তাকে কেউ সাহায্য করছে না। এভাবে সারাটা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। আর ঠিক তখন মিস্টার ফ্রড কোথা থেকে এসে যেন তাকে বাঁচিয়ে নেয়। সারাটা দিন এভাবে ঝুলে থাকার কারণে সলেমন অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। আর তার মালিক তখন তাকে বলতে থাকে, ওই কাঠমিস্ত্রি খুব একটা ভালো লোক না, সে হয়তো আজ বা কাল ঠিকই তোমাকে মেরে ফেলতে পারে। তাই আমি চাইলেও তোমাকে আর আমার কাছে রাখতে পারছি না, সেজন্য আমি তোমাকে আরেকজন মালিকের কাছে বিক্রি করে দেব। তখন সলেমন তাকে বলতে থাকে, আপনি জানেন আমি কৃতদাস নই, কিন্তু তবুও আমাকে এখানে রাখা হয়েছে। তখন মিস্টার ফ্রড বলে, দেখো আমি সেটা জানি, কিন্তু তোমার পিছনে আমি যে টাকা খরচ করেছি তোমাকে না বিক্রি করে দিলে তো আমি সেই টাকা তুলতে পারবো না। এরপর তাকে অন্য আরেকজন নতুন মালিকের কাছে বিক্রি করে দেয়া হয়। কিন্তু তাদের এই নতুন মালিক খুবই খারাপ ছিল। সে তার সমস্ত চাকরগুলোকে এক জায়গায় ডেকে এনে বলতে থাকে, যদি তোমরা ঠিকঠাক মতো আমার কথা না শোনো তাহলে সবাইকে চাবুক মারা হবে। পরদিন তারা সবাই মিলে তাদের নতুন মালিকের জমিতে গিয়ে তুলা কুড়িয়ে আনার কাজে লেগে পড়ে। সারাদিন শেষে কে কতটুকুন তুলা সংগ্রহ করতে পেরেছে সেই হিসেব নেওয়া হয়। তখন দেখা যায় যে সলেমন মাত্র 180 পাউন্ড তুলা তুলতে পেরেছে। তবে প্যাটসি নামে একটি মেয়ে প্রায় 500 পাউন্ডের মতো তুলা সংগ্রহ করতে পেরেছে। তখন তাদের নতুন মালিক সবাইকে বলতে থাকে, পুরুষ হিসেবে তোমাদের তো লজ্জা করা উচিত, কেননা একটা মেয়ে তোমাদের চেয়ে অনেক বেশি তুলা সংগ্রহ করতে পারে। সেদিন যারা কম তুলা তুলে এনেছিল তাদেরকে তখন বাইরে মাঠের মধ্যে এনে চাবুক দিয়ে মারতে থাকে। রাতের বেলায় তারা সবাই ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু তাদের নতুন মালিক এসে সবাইকে জোর করে গান গেয়ে নাচতে বলে। যেহেতু তাদের শরীর অনেক বেশি ব্যথা ছিল, তখন একটা মেয়ে ভালো মতন নাচতে পারছিল না। আর ঠিক তখনই তাদের নতুন মালিকের বউ তার দিকে একটা বোতল ছুঁড়ে মারে। আসলে তারা স্বামী স্ত্রী দুজনেই অনেক বেশি শয়তান ছিল। যাই হোক, পরদিন তারা আবার রীতিমতো তুলা সংগ্রহ করার কাজ করতে শুরু করে দেয়। কাজ শেষে সলেমন যখন বাসায় ফিরছিল, আর ঠিক তখনই তার মালিকের বউ এসে তাকে একটা লিস্ট দিয়ে সেই জিনিসগুলো বাজার থেকে কিনে আনতে বলে। সে যখন জঙ্গলের ভিতর দিয়ে বাজারে যাচ্ছিল তখন সে মনে মনে চিন্তা করে এই সুযোগে সে এখান থেকে পালিয়ে যাবে। তাই সে নিজের প্রাণপণ দিয়ে ওখান থেকে দৌড়াতে থাকে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে সে দেখে যে আরেকজন মালিক অন্য দুজন কালো চামড়ার মানুষকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে এসেছে। সলেমনকে সে জিজ্ঞেস করে, তুমি এদিকে কেন এসেছো? সলেমন তখন বলে, আমার মালকিন আমাকে কিছু জিনিস কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছে, আমি পথ ভুল করে এখানে চলে এসেছি। এই লোকটি তার গলার লকেট দেখে বুঝতে পারে যে সলেমন অন্য কারোর কেনা গোলাম, তাই সে সলেমনকে ওখান থেকে চলে যেতে বলে। আর এর কিছুক্ষণ পরেই ওই কালো চামড়ার দুজন মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়। হয়তো তারাও ওখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, পরবর্তীতে ধরা পড়ে যাওয়ার কারণে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। সলেমন এসব কিছু চিন্তা করতে করতে বাজার থেকে সোজা বাড়িতে ফিরে আসে। সে লিস্টের সমস্ত কিছু তার মালকিনের কাছে বুঝিয়ে দেয়। পরদিন আসলে তাদের ছুটির দিন ছিল, কিন্তু তার মালিক প্যাটসিকে ডেকে আনার জন্য সলেমনকে পাঠায়। সলেমন গিয়ে প্যাটসিকে ডেকে নিয়ে আসে, কিন্তু তার মালিক তার উপর সন্দেহ করতে থাকে যে সে প্যাটসির সাথে হয়তো গোপন কিছু একটা বলেছে। তাই সে তখন সলেমনকে মারার জন্য উঠে পড়ে লাগে। তবে অনেক চেষ্টা করেও সে আসলে সলেমনকে ধরতে পারছিল না। এমনকি সে সলেমনকে ধরতে গিয়ে নিজেই ময়লার ভেতরে পড়ে যায়। যখন সলেমন তাকে ওখান থেকে উঠানোর জন্য সাহায্য করতে চায়, আর ঠিক তখনই সে তাকে আবার মারতে শুরু করে। তবে কপাল ভালো, তখন তাদের মালকিন ওখানে চলে আসে। আসলে সে প্যাটসিকে খুব একটা সহ্য করতে পারত না, কেননা সে মনে করে হয়তো তার হাজবেন্ডের সাথে প্যাটসির একটা সম্পর্ক রয়েছে। এই যাত্রায় আসলে তার মালকিনের কারণে সলেমন বেঁচে যায়। এর পরদিনও সে বাজার থেকে তার মালকিনের দেয়া লিস্ট অনুযায়ী জিনিসপত্র এনে দেয়। তবে সে তখন এক টুকরো কাগজ ওখান থেকে কোনো মতে নিজের কাছে চুরি করে রেখে দেয়। আর সেদিন রাতের বেলায়ও তার মালকিন প্যাটসিকে মারধর করে। যখন সলেমন ঘুমিয়েছিল তখন গভীর রাতে প্যাটসি এসে তাকে জাগিয়ে তোলে, আর তার হাতে একটা মুদ্রা দিয়ে বলে,
সলেমন, তুমি কি আমার একটা উপকার করবে? তুমি আমাকে ওই পুকুরের কাছে নিয়ে পানির নিচে গলা টিপে মেরে ফেলো। এত যন্ত্রণা আমি আর নিতে পারছি না। বুঝতে পারছেন একজন মানুষ কতটা কষ্ট পেলে সে নিজেকে মেরে ফেলার জন্য অন্য আরেকজনকে ভাড়া করতে চায়। সলেমন তখন বলে, আমি এই কাজ কখনোই করতে পারবো না, কেননা কাউকে মেরে ফেলা কিংবা আত্মহত্যা করা অনেক বড় পাপ। এভাবে আরও কয়েকটা মাস পেরিয়ে যায়। তবে কিছুদিন পর দেখা যায় যে তাদের নতুন মালিকের সেই তুলা খেতে পোকা লেগেছে, যার ফলে এখন আর তুলা ভালোভাবে হচ্ছে না। সেজন্য সে রাগে ওখানকার সমস্ত কৃতদাসকে চাবুক দিয়ে মারতে থাকে। যেহেতু তার আর এখন অন্য কোনো ফসল নাই, তাই সে তার সমস্ত চাকরগুলোকে অন্য আরেকজন মালিকের কাছে এক মৌসুমের জন্য বিক্রি করে দেয়। পরদিন তাদের সবাইকে একটা গাড়িতে করে নতুন মালিকের ওখানে পৌঁছে দেয়া হয়। এখানে তারা নতুন মালিকের কাছে ঘাস কাটার কাজ করতে থাকে। সারাদিন কাজ করার পর তাদেরকে অল্প একটু খাবার খেতে দেয়। তখন সলেমন দেখে যে তাদেরকে যে ফল খাবার দেয়া হচ্ছে সেই ফলের রস হালকা একটু লাল রঙের হয়। তাই সে ওখান থেকে কয়েকটা ফল চুরি করে এনে নিজের কাছে রেখে দেয়। রাতের বেলায় কোনো মতে একটা মোমবাতি জ্বালিয়ে সেই ফল দিয়ে কালি বানিয়ে তার কাছে থাকা সেই পৃষ্ঠাতে একটা চিঠি লিখতে শুরু করে। এভাবে সে তার ওই নতুন মালিকের কাছে আরও কয়েকটা দিন কাজ করতে থাকে। তবে তার চালচলন অন্য কৃতদাসদের থেকে অনেক বেশি আলাদা ছিল। তাই একদিন তার মালিক তাকে ডেকে এনে বলে, তুমি কি পড়াশোনা করেছ? তখন সলেমন বলে, না, আমি একদমই পড়াশোনা করিনি। আসলে সে চাচ্ছিল না তার এই কথা বাকি মালিকরা জেনে যাক, কেননা জেনে যাওয়ার সাথে সাথে তার উপর আরও বেশি অত্যাচার বেড়ে যাবে। তখন তার ওই নতুন মালিক বলে, আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো ভায়োলিন বাজাতে পারো, তাহলে সামনের প্রোগ্রামে তুমি ভায়োলিন বাজিয়ে যেই টাকা পাবে সেটা তোমার কাছে রেখে দিও। এরপরে একটা প্রোগ্রামে সে ভায়োলিন বাজিয়ে কিছু টাকা ইনকাম করতে পারে। তাদের এই মালিকটা মোটামুটি একটু ভালো ছিল, তবে তাদের এই সুখের দিনও কয়েক মাস পরেই ফুরিয়ে যায়, কেননা এখন তাদেরকে আবার তাদের সেই আগের মালিকের কাছে ফিরে যেতে হবে। তাই কয়েকদিন পরে সেই আগের মালিকের কাছে তারা ফিরে আসে। তখন দেখা যায় যে তার বাড়ির সামনের ক্ষেতের মধ্যে অনেক ভালো তোলা হয়েছে। এখন আবারও তাদের উপর অত্যাচার শুরু হয়ে যাবে। তবে তখন দেখা যায় যে প্যাটসিকে মেরে চোখের মধ্যে রক্ত জমাট বাঁধিয়ে দেওয়া হয়েছে। এরপর তারা আবার যথারীতি আগের মতো ক্ষেত থেকে তুলা তোলার কাজ করতে থাকে। তখন দেখা যায় যে তাদের সাথে একজন সাদা চামড়ার মানুষও তুলা সংগ্রহের কাজ করছে। তবে তুলা সংগ্রহ শেষে যখন সেগুলো মাপা হয় তখন আজকেও সলেমন পর্যাপ্ত পরিমাণে তুলা সংগ্রহ করতে পারেনি। আর সেই সাদা চামড়ার লোকটি সলেমনের থেকেও অনেক বেশি কম তুলা সংগ্রহ করেছে। কিন্তু তবুও তার মালিক সেই লোকটিকে কোনো কিছুই বলে না। সে তখন ওই সাদা চামড়ার লোকটিকে বলতে থাকে, তুমি হয়তো আস্তে আস্তে এদের সাথে থাকতে থাকতে কাজ করা শিখে যাবে, এই ব্যাপারে তুমি একদমই চিন্তা করো না। তবে যেহেতু সলেমন কম তুলা এনেছে তাই সলেমনকে বাইরে নিয়ে যাওয়া হয় চাবুক মারার জন্য। রাতের বেলায় সেই সাদা চামড়ার লোকটি সলেমনের পিঠে কাটা জায়গায় মলম লাগিয়ে দেয় আর বলতে থাকে, আমি জানি তোমার সাথে যা হচ্ছে এটা একদমই ভালো হচ্ছে না, তবে একসময় আমিও শ্রমিকদের সর্দার ছিলাম, নিয়তি আমাকে এখানে শ্রমিক বানিয়ে দিয়েছে। তবে দেখিও একদিন না একদিন তুমিও এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এভাবে আস্তে আস্তে করে তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এমন করে আরও বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। একদিন রাতের বেলায় সলেমন সেই ভায়োলিন বাজিয়ে যেই টাকা পেয়েছিল সে ওই টাকাটি গাছের ভেতর লুকিয়ে রেখেছিল। তাই সে তখন চুপি চুপি রাতের বেলা গিয়ে সেই টাকাটি বের করে এনে তাদের সাথে কাজ করা সেই সাদা চামড়ার লোকটিকে দিয়ে বলতে থাকে, আমার কাছে এই একটা টাকাই রয়েছে, এটাই আমি আমার সারা জীবনে উপার্জন করেছি, এর বিনিময়ে হলেও তুমি কি আমাকে একটা কাজ করে দেবে? আর যদি তুমি আমার কাজটা নাও করতে পারো তবুও তুমি এই কথা কাউকেই কখনো বলবে না। তখন ওই লোকটি সলেমনকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সলেমন তখন তাকে বলে, আমি একটা চিঠি লিখেছি আর তুমি এই চিঠিটি পোস্ট বক্সে পোস্ট করে আমার পরিবারের কাছে পৌঁছে দেবে। যদি তারা কেউ এসে আমার পরিচয় দেয় তাহলে অবশ্যই এই কৃতদাসী জীবন থেকে আমি মুক্তি পেতে পারবো, আর তা না হলে সারা জীবন আমাকে এখানেই থাকতে হবে। তখন সবার চোখ ফাঁকি দিয়ে সলেমন প্রতিদিন রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে একটু একটু করে একটা চিঠি লিখতে থাকে। কিন্তু সেদিন রাতের বেলায় তার মালিক এসে তাকে ধরে ফেলে এবং বলতে থাকে, ওই সাদা চামড়ার কর্মচারী আমাকে সমস্ত কিছু বলে দিয়েছে, তুমি নাকি একটা চিঠি লিখতে চাচ্ছ। আসলে ওই লোকটি সলেমনের কাছ থেকে টাকা নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। তখন সলেমন বলতে থাকে, আমি তো লিখতেই পারি না, আর তাছাড়া লিখার জন্য আমি কাগজ কলম কোথায় পাবো? ওই লোকটি আপনাকে মিথ্যা বলেছে, সে মনে করে হয়তো আপনি আমাকে অনেক বেশি পছন্দ করেন, সেজন্য সে আপনার কাছে আমার নামে মিথ্যা নালিশ দিয়েছে। এভাবে চালাকি করে সে এই যাত্রায় বেঁচে যায়। তবে সে বুঝতে পারে সাদা চামড়ার মানুষরা কখনোই তাদের বন্ধু হতে পারে না। তাই সে রাগে দুঃখে রাতের বেলায় সেই চিঠিটি পুড়িয়ে ফেলে, আর তার মুক্ত হওয়ার স্বপ্নটাও সেই সাথে পুড়ে যায়। এখন সে তার ভাগ্যকে এভাবেই মেনে নিয়েছে। তাই সে পালিয়ে যাওয়ার চিন্তা বাদ দিয়ে সেই তুলা খেতেই কাজ করতে থাকে।
তবে কয়েকদিন পর দেখা যায় যে কাজ করতে করতে তাদের মধ্যে একজন মানুষ মারা যায়, আর তখন তারা সবাই তাকে ধরে এনে কোনো মতে মাটি দিয়ে দেয় এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। সলোমন এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে তার জন্য দোয়া করতে শুরু করে। এভাবে আরও কয়েকটা বছর পেরিয়ে যায়। তখন তাদের সাথে কাজ করার জন্য ব্যাস নামের আরও একজন সাদা চামড়ার লোক আসে। তবে যদিও তার মালিক তাকে একটু সুবিধা দিয়ে কম কাজ করার জন্য বলে, কিন্তু ব্যাস আসলে অনেক ভালো মনের একটা মানুষ ছিল। সে তখন বলে, আমি বাকি শ্রমিকদের মতো এখানে একজন শ্রমিক, তাই বাকিরা যতটুকুন কাজ করে আমিও অতটুকুন কাজ করব। সে তখন তার মালিককে বলতে থাকে, মনে করো যদি কখনো আমরা এই কালো চামড়ার মানুষের কাছে দাস হিসেবে বিক্রি হয়ে যাই আর সেই সাথে সমস্ত আইন পরিবর্তন হয়ে যায়, তাহলে চিন্তা করো তো কতটা কষ্ট আমাদেরকে করতে হবে। তাই তোমার উচিত এখানে থাকা সমস্ত নিগ্রোদের সাথে ভালো ব্যবহার করা। যাই হোক, এভাবে আরও কয়েকটা দিন পেরিয়ে যায়। তবে একদিন সকালবেলা তার মালিক প্যাটসিকে খুঁজে পাচ্ছিল না, তাই সে বাকি কয়েকজন মহিলাকে অত্যাচার করতে থাকে আর বলতে থাকে, প্যাটসিকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে প্যাটসি বাড়ি ফিরে এসেছে। সে তখন প্যাটসিকে বলতে থাকে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? নিশ্চয়ই পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলে, তাই না? তখন প্যাটসি বলে, আমি পাশের গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলাম। কিন্তু তার মালিক তাকে বলতে থাকে, তুই নিশ্চয়ই মিথ্যা বলছিস। তখন সে বলে যে, আমি আসলে পাশের বাড়ির মালকিনের কাছ থেকে এক টুকরো সাবান আনতে গিয়েছিলাম, কেননা আমার গা থেকে প্রচণ্ড গন্ধ বের হয়, সেজন্য নিজেকে পরিষ্কার করার জন্য আমি সাবান আনতে গিয়েছিলাম। আর এই কথা শোনার পরে তার মালিক মনে করে নিশ্চয়ই প্যাটসি মিথ্যা বলছে। তাই সে তখন প্যাটসিকে শাস্তিস্বরূপ গাছের সাথে খালি গায়ে চাবুক মারতে বলে। সে নিজে চাবুক না মেরে সলোমনকে চাবুক মারার দায়িত্ব দেয়। কিন্তু সলোমন ছিল খুবই নরম হৃদয়ের একজন মানুষ। সে অনিচ্ছা থাকা সত্ত্বেও প্যাটসিকে তখন আস্তে আস্তে চাবুক মারতে থাকে। তখন তার মালিক এসে বন্দুক ধরে তাকে বলতে থাকে, তুই যদি প্যাটসিকে অনেক জোরে না মারিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। তখন সলোমন নিরুপায় হয়ে প্যাটসিকে অনেক জোরে জোরে মারতে থাকে। এত জোরে চাবুকের আঘাতে প্যাটসির পিঠের মাংস কেটে রক্ত বের হতে শুরু করে। সলোমন যখন তাকে মারতে মারতে হয়রান হয়ে যায়, তখন তার মালিক এসে তাকে নিষ্ঠুর পাষণ্ডর মতো মারতে শুরু করে। প্যাটসি মার খেতে খেতে প্রায় অজ্ঞান হয়ে যায়। তখন তারা সবাই তাকে কোনো মতে ঘরের ভেতর নিয়ে তার পিঠের কাটা জায়গায় মালিশ করতে থাকে। এভাবেই আরও কয়েকটা বছর পেরিয়ে যায়। সলোমন একদিন বনের ভেতরে একা একা বসেছিল। সে তখন রাগে দুঃখে তার ভায়োলিনটি ভেঙে ফেলে। এরপর সে তার মালিকের জন্য একটা ঘর বানাতে থাকে। আর তখন তার সাথে ব্যাসের টুকটাক কথাবার্তা হয়। ব্যাস সলোমনের সাথে কথা বলে বুঝতে পারে যে সলোমন কোনো ভালো জায়গা থেকে এখানে এসেছে। তখন সে তার কাছে সমস্ত কিছু জানতে চায়। তবে সলোমন ভয়ে তাকে কোনো কিছু বলতে চায় না। কিন্তু ব্যাস তাকে বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তোমার এই কথা আমি কাউকেই বলবো না। তখন সলোমন কিভাবে এখানে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে গেছে সেই কথাগুলো ব্যাসকে খুলে বলে। সলোমন তখন তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে, যদি পারেন প্লিজ আমার একটু উপকার করুন। আমার পরিবারকে আমার এখানে বন্দী হয়ে থাকার খবরটা জানিয়ে দিন, যেন তারা এসে আমাকে কোনোভাবে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারে। যদি আমার এই বন্দিদশা থেকে মুক্তি পাই তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। ব্যাস তখন সলোমনকে বলে, এটা আসলেই অনেক বেশি ঝুঁকিপূর্ণ একটা কাজ। তবে যেহেতু তোমার ছেলে মেয়ে এবং স্ত্রী রয়েছে আর আমার তো কেউ নেই, সেজন্য আমি তোমার জন্য অবশ্যই ওই চিঠিটি লিখে তোমার বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তারা যখন কথা বলছিল আর তখনই তাদের মালিক ওখানে চলে আসে। তাই তারা দুজন জলদি করে তার মালিকের সামনে আবার কাজ করতে শুরু করে দেয়। এভাবে আরও অনেকটা বছর পেরিয়ে যায়। সলোমন একদিন মাঠের মধ্যে তুলা গাছের বীজ বপন করছিল। আর ঠিক তখনই ওখানে একজন লোক এসে তাকে ডেকে নিয়ে বলে, দেখো তো তুমি এই লোকটাকে চিনতে পারো কিনা। তখন সলোমন দেখে যে তার পূর্ব পরিচিত একজন লোক মিস্টার পার্কার এখানে তাকে নেয়ার জন্য এসেছে। আসলে ব্যস্ত তাকে কথা দিয়েছিল, তার চিঠিটা তার বন্ধুর কাছে সে পৌঁছে দিয়েছে। তখন সলোমন তাদেরকে বলতে থাকে যে আমার আসল নাম সলোমন নর্থাপ আর আমার স্ত্রী এবং দুটো ছেলে মেয়ে রয়েছে। তখন এটা একদমই পরিষ্কার হয়ে যায় যে সলোমন কোনো কৃতদাস নয়। কিন্তু যখন তারা তাকে ওখান থেকে নিয়ে যেতে চাচ্ছিল, তার মালিক এসে তখন সলোমনকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বাধা দিতে থাকে। মিস্টার পার্কার তখন তাকে বলে যে আমি কোর্ট থেকে অনুমতিপত্র নিয়ে এসেছি। সলোমন কোনো কৃতদাস নয়, সে একজন স্বাধীন মানুষ ছিল। সলোমন তখন কৃতজ্ঞতা স্বরূপ মিস্টার পার্কারকে জড়িয়ে ধরে। তবে যাবার বেলায় প্যাটসিকেও বিদায় জানিয়ে সে তাদের সাথে চলে আসে। 1-2 বছর নয়, প্রায় 12টা বছর সে কৃতদাস না হয়েও দাস হিসেবেই জীবনযাপন করেছিল। আর এতগুলো বছর পরে সে তার নিজের বাড়িতে ফেরত আসতে পেরেছে। তখন সে দেখে যে তার ছোট বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে আর তার বড় ছেলে বিয়ে করেছে এবং তারও একটা বাচ্চা হয়েছে। এত কিছুর পর এই লোকটি তার পরিবারের মানুষের কাছে ফিরে আসতে পেরেছে। যদিও সে তার স্ত্রীর কাছে তখন ক্ষমা চায়,
কিন্তু তার স্ত্রী বলে যে তুমি যে আমাদের মাঝে ফিরে এসেছো এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর এভাবেই সলোমন 12টা বছর পরে ফিরে পায় তার পরিবারকে। তবে একবার চিন্তা করে দেখুন, কালো চামড়ার মানুষ বলেই সে কি মানুষ নয়? আসলে গায়ের রং দেখেই তো মানুষ কিংবা অমানুষ বোঝা যায় না, কেননা অমানুষগুলো দেখতেও ঠিক অবিকল মানুষের মতো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।